নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী সমাস। শিক্ষার্থী বন্ধুরা, অলুক মানে যখন বিভক্তির লোপ না পায়, যা আছে তাই থাকে, অর্থাৎ ব্যাস বাক্যও যা এবং সমাসবদ্ধ পদতা, তখন তাকে বলি আমরা কিন্তু অলুক বা অলোপ। তো কোনটা অলোপ অলোপ বা অলুক দ্বন্দ্ব সমাস, কোনটা অলুক তৎপুরুষ সমাস, আর কোনটা হবে অলুক বহুব্রী সমাস? শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু উদাহরণের মাধ্যমে জেনে নেব। আমি লিখলাম হাতে কলমে, হাতে কলমে। লিখলাম কানে কলম। লিখলাম হাতের পাঁচ। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো, অলুক বহুব্রী সমাস হতে হলে যে সূত্র, সেই সূত্র হলো পূর্ব পদে বিভক্তি এ বা অন্তস্থ অ থাকবে, আর তৃতীয় পদ প্রধান হবে। তাহলে আমরা এই অলুক বহুব্রী সমাসের সূত্র অনুযায়ী আমরা দেখি হাতে কলমে। তাহলে দেখো, হাতে কলমে পূর্ব পদে বিভক্তি এ থাকতে হবে বা অন্তস্থ থাকতে হবে, কিন্তু দেখো পূর্ব পদে এ বিভক্তি আছে, পর পদেও এ বিভক্তি আছে। তার মানে এই হাতে কলমে আমার অলুক বহুব্রী সমাস নয়। হাতে কলমে অলুক বহুব্রী সমাস নয়। নিশ্চয়ই বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা। এবার আসি আমরা অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস হতে গেলে পূর্ব পদে বিভক্তি আর পরপদ প্রধান হবে। তাহলে দেখো, পূর্ব পদে বিভক্তি, তার মানে কি পরপদে বিভক্তি থাকবে না, কিন্তু এখানে পূর্বপদ বিভক্তি আছে, পরপদ বিভক্তি আছে। তার মানে এই হাতে কলমে অলুক তৎপুরুষ সমাস নয়। তারপরে দেখো, এবার অলুক দ্বন্দ্ব সমাসে উভয় পদে এ বিভক্তি থাকবে, উভয় পদে এ বিভক্তি থাকবে এবং উভয় পদেরই প্রাধান্য পাবে, অর্থাৎ উভয় পদেরই অর্থ থাকবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, হাত, এই হাত আর কলম দুটাই কিন্তু ভিন্ন অর্থ বহন করতেছে। হাতেরও অর্থ আছে, আবার কলমেরও অর্থ আছে। তার মানে উভয় পদেরই কিন্তু অর্থের প্রাধান্য আছে। তার মানে হাতি ও কলমে নিশ্চয়ই এটা অলুক দ্বন্দ্ব সমাস। আর কি জন্য অলুক দ্বন্দ্ব সমাস? দেখো, পূর্ব পদে বিভক্তি, পরপদ বিভক্তি এবং বিভক্তি লোপ না পেয়েই কিন্তু সমাসবদ্ধ পদ তৈরি হয়েছে। হাতে ও কলমে, হাতে কলমে, অর্থাৎ বিভক্তি যা আছে তাই রয়ে গেল। এখন দেখো কানে কলম। তাহলে দেখো, উভয় পদে যদি এ বিভক্তি থাকে তাহলে অলুক দ্বন্দ্ব। তার মানে এখানে পূর্ব পদে আমার বিভক্তি আছে এ, কিন্তু পরপদে আমার নেই। তার অর্থ হলো যে অলুক দ্বন্দ্ব সমাস কানে কলম নয়। অলুক তৎপুরুষ সমাস হতে গেলে পূর্ব পদে বিভক্তি কিন্তু পরপদ প্রধান হতে হবে। তাহলে পূর্ব পদে বিভক্তি এবং পরপদ প্রধান হতে হবে। দেখো, কানে কলম আর কানে আর কলম দুটা অর্থ কি এক বুঝাচ্ছে? আমার কানে কলম এটা বুঝাচ্ছে? নিশ্চয়ই নয়। পূর্ব পদেও অর্থ বুঝাচ্ছে না, পরপদের অর্থও বুঝাচ্ছে না। তৃতীয় কোনো পদের অর্থ বুঝাচ্ছে। দেখো, পূর্ব পদে বিভক্তি এ বা অন্তস্থ অ, আর তৃতীয় পদ যখন প্রধান হবে তখন তাকে বলবো আমরা কিন্তু অলুক বহুব্রী সমাস। তার মানে কানে কলম বলতে আমরা বুঝি যে যার কানে কলম থাকে সেই ব্যক্তিটা হলো কিন্তু সুতার বা কাঠমিস্ত্রি। তোমরা লক্ষ্য করে দেখবা, কাঠমিস্ত্রি যারা জানলা, দরজা, চেয়ার, টেবিল বানায়, তাদের কিন্তু কানে একটা করে পেন্সিল থাকে, তাই তাদের নাম কিন্তু সুতার। আর সুতার এখানে আমার সমাসবদ্ধ পদ হয়ে আসছে কানে কলম যার। কানে কলম তার মানে সুতারকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? সুতারকে বোঝানো হচ্ছে। আমার তৃতীয় পদ প্রধান হচ্ছে, তখন তাকে বলবো আমরা অলুক বহুব্রী সমাস। তাহলে আমার এটা হলো কিন্তু অলুক বহুব্রী। হাতে কলমে হচ্ছে অলুক দ্বন্দ্ব। এখন দেখো, পূর্ব পদে বিভক্তি, পরপদ প্রধান। তার মানে হাতের পাঁচ এখানে বিভক্তি আছে, আর পাঁচেতে এখানে কিন্তু বিভক্তি নেই। পরপদ প্রধান। কি জন্য পরপদ প্রধান? যে আমরা কিন্তু হাতের পাঁচ বলি, হাতের কিন্তু ছয়ও বলি না, সাতও বলি না, আটও বলি না। যে হাতের আট, হাতের 10, আমরা কিন্তু এগুলো বলি না। তার মানে কি হাতের পাঁচের অর্থই কিন্তু প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ পাঁচ পরপদের অর্থেই প্রাধান্য পাচ্ছে। এই হাতের পাঁচ মানে কি শেষ সম্বল, অর্থাৎ পাঁচ
পরপদেরই প্রাধান্য পাচ্ছে, তখন তাকে বলবো আমরা অলুক তৎপুরুষ সমাস। আর এগুলো ব্যাস বাক্য তো সহজ, হাতে ও কলমে, হাতে কলমে, হাতে ও কলমে। দেখো হাতে ও কলমে, হাতে কলমে বিভক্তির কিন্তু লোপ পেল না। আর এখানে কানে কলম যার, আমরা জানি বহুব্রীহি সমাসে কিন্তু শেষে কিন্তু ব্যাস বাক্যে একটা যার থাকবে। তারপরে দেখো হাতের পাঁচ, হাতের পাঁচই থাকবে, হাতের পাঁচ, হাতের পাঁচ, হাতের পাঁচ, হাতের পাঁচ, মানে এখানে বিভক্তির লোপ পেল না, তাই তার নাম কিন্তু অলুক তৎপুরুষ সমাস। আমরা আরো উদাহরণ দিয়ে আমরা পরিষ্কার হয়ে জানবো। আমি লিখলাম জলে স্থলে, জলে, জলে স্থলে। তারপরে মনের মানুষ, মনের মানুষ, মুখে, মুখে মধু। শিক্ষার্থী বন্ধুরা দেখো জলে স্থলে, তাহলে আমার প্রথম সূত্রে পড়ে যাচ্ছে উভয় পদে এ বিভক্তি আছে এবং উভয় পদের প্রাধান্য। জল ভিন্ন জিনিস, স্থল ভিন্ন জিনিস, তার মানে জলে স্থলে অলুক দ্বন্দ্ব সমাস। তারপর দেখো মনের মানুষ, পূর্ব পদে বিভক্তি আছে এর, মন, মনের সাথে কিন্তু, মনের সাথে কি বিভক্তি যুক্ত হয়েছে, এর যুক্ত হয়ে কিন্তু আমার মনের হয়েছে। আর মনের মানুষ পরপদেরই, মানুষ পদেরই কিন্তু, মানুষ যে পরপদ সেই পরপদেরই কিন্তু প্রাধান্য পাচ্ছে, তাহলে নিশ্চয় এটা অলুক তৎপুরুষ সমাস। তারপরে দেখো পূর্ব পদে আছে এ বিভক্তি, পূর্ব পদে আছে আমার এ বিভক্তি, তাহলে মুখে মধু, পরপদে নেই বিভক্তি, কিন্তু দেখো মুখেরও অর্থ প্রাধান্য পাচ্ছে না, মধুরও অর্থের প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় কোনো পদ এসে যাচ্ছে। অর্থাৎ যেই লোকটার মুখে মধু আছে, অর্থাৎ মুখে রস আছে, অর্থাৎ মিষ্টি মিষ্টি করে কথা বলে, সেই মানুষকে কিন্তু বলা হচ্ছে মুখে মধু। তাহলে ব্যাস বাক্য হবে মুখে মধু যার, ব্যাস বাক্য হবে কিন্তু মুখে মধু যার, লাস্টে তো যার অবশ্যই থাকবে এই অলুক বহুব্রীহি সমাসের বা বহুব্রীহি সমাসের। মনের মানুষ, মনের মানুষ, জলে ও স্থলে, জলে স্থলে, তাহলে মাঝখানে শুধু একটা ও বসালেই কিন্তু আমার হয়ে গেল ব্যাস বাক্য। আর মনের মানুষ, মনেরই মানুষ, সেটাই হয়ে গেল কিন্তু ব্যাস বাক্য। তারপর দেখি আরো উদাহরণ। আমি লিখলাম মায়ের দোয়া, মায়ের দোয়া, লিখলাম দুধে, দুধে ভাতে, মাথায়, মাথায় পাগড়ি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা কোনটা কোন বিভক্তি, মায়ের দোয়া, দুধে ভাতে, মাথায় পাগড়ি। তাহলে খুব সহজে দেখো এই সূত্রগুলা যদি তোমাদের মনের মধ্যে গাঁথা থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা কোনটা অলুক, কোন অলুক দ্বন্দ্ব, কোনটা অলুক তৎপুরুষ, কোনটা অলুক বহুব্রীহি খুব সহজেই কিন্তু তোমরা নির্ণয় করতে পারবে। দেখো এখানে অন্তস্থ বিভক্তি আছে, মানে দেখো অলুক দ্বন্দ্ব সমাসে কিন্তু এ বিভক্তি আছে, অলুক তৎপুরুষ সমাসে বিভক্তি আছে কিন্তু পরপদ প্রধান, পরপদ প্রধান। এখানে পাগড়ি পদের প্রাধান্য নয়, এখানে হচ্ছে মাথায় পাগড়ি, যে ব্যক্তিটার মাথায় পাগড়ি তার কথা বলা হচ্ছে। এখন তোমরা লক্ষ্য করবা যে শিখ জাতি, ওদের মাথায় কিন্তু একটা পাগড়ি আছে, বিশিষ্ট কোনো ব্যক্তির কথা কিন্তু বলা হচ্ছে মাথায় পাগড়ি যার। তাহলে এখানে অন্তস্থ বিভক্তি আছে এবং পূর্বপদ নয়, পরপদ নয়, তার মানে হচ্ছে এটা অলুক বহুব্রীহি সমাস। এখন দেখো এখানে
দুধে আছে আর ভাতে আছে। এখন ছিল দুধ, তার সাথে এ বিভক্তি হয়ে দুধে আছে, দুধে হয়েছে, আবার ভাত ছিল তার সাথে এ বিভক্তি যুক্ত হয়ে ভাতে হয়েছে। তার দুধে ভাতে দুটাতে এ বিভক্তি, তার মানে নিশ্চিত ভাবে এটা অলুক দ্বন্দ্ব সমাস। দুধে ভাতে মানে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। এখন দেখো মায়ের দোয়া, দোয়াই হোক, মায়ের দোয়া হোক আর বাপের দোয়া হোক, কিন্তু দোয়া পদটারে প্রাধান্য পাচ্ছে, তখন সেটাকে বলবো আমরা অলুক তৎপুরুষ সমাস। মায়ের দোয়া এখানে এর বিভক্তি যুক্ত আছে, আর পরপদে কিন্তু বিভক্তি নাই এবং পরপদেরই প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, তারপরে কোলে পিঠে, কোলে পিঠে, কোলে পিঠে। আচ্ছা, তারপরে চোখের দেখা, চোখের দেখা, কানে খাটো, দেখো তো শিক্ষার্থী বন্ধুরা পারো কিনা। কোলে পিঠে ছিল কুল, তার সাথে এ বিভক্তি যুক্ত হয়ে কোলে, পিঠ ছিল তার সাথে এ বিভক্তি যুক্ত হয়ে হয়েছে পিঠে, তার মানে এটা অলুক দ্বন্দ্ব সমাস। চোখের দেখা, দেখার অর্থ প্রাধান্য পাচ্ছে এবং পূর্বপদে একটা বিভক্তি আছে, তার মানে এটা অলুক তৎপুরুষ সমাস। এখন দেখো পূর্বপদে একটা বিভক্তি আছে ইয়ে, আর কানে খাটো বলতে কিন্তু আমরা কান ছোট বা খাটো সেটার কথা কিন্তু বলা হয়নি। কানে খাটো বলতে অর্থ বোঝায় যেই লোকটা কানে কম শোনে, যেই লোক কানে কম শোনে তার কথা কিন্তু বলা হচ্ছে, তার মানে তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে। পূর্বপদে বিভক্তি আছে, পরপদে বিভক্তি নেই এবং তৃতীয় পদায় এসে যাচ্ছে, পূর্ব পদ নয় পরপদ নয়, অর্থাৎ কানেও নয় খাটোও নয়, তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তিটা কানে কম শুনে তার কথা বলা হচ্ছে, তার মানে নিশ্চিতভাবে এটা অলুক বহুব্রী সমাস। আচ্ছা, তারপরে আরো দেখি মামার বাড়ি, মামার বাড়ি, গলায় গামছা, গলায় গামছা, তারপরে দেশে বিদেশে, দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো বাড়ি অর্থের প্রাধান্য পাচ্ছে। পূর্বপদে র বিভক্তি আছে, ছিল মামা, তার সাথে র বিভক্তি আছে, তাহলে মামার বাড়ি। পরপদের প্রাধান্য মামার বাড়ি, তার মানে এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এখন দেখো গলায় গামছা, এখানে অন্তস্থ ছিল গলা, তার সাথে অন্তস্থ বিভক্তি যুক্ত হয়েছে গলায় গামছা। গলায় গামছা বলতে কিন্তু আমার গলার যে গামছা সেই গামছার কথা কিন্তু বলা হচ্ছে না, এখানে অপমানিত অর্থে বা কি বলবো আমি, অপমানিত অর্থে বা লজ্জা দেওয়া অর্থে কিন্তু গলায় গামছা দিয়ে হিরির করে যেটা টেনে নিয়ে আসা হয় সেই কথাটাকে কিন্তু বলা হচ্ছে গলায় গামছা জাত। অপমান করা অর্থে, গলায় গামছা বলতে অপমান করা অর্থে কিন্তু এখানে বোঝানো হচ্ছে গলায় গামছা। তাহলে ব্যাস বাক্য হবে গলায় গামছা যার, মামার বাড়ি, মামার বাড়ি। এখানে দেখো দেশ ছিল তার সাথে এই বিভক্তি, এখানে বিদেশ ছিল তার সাথে এই বিভক্তি, তার মানে দুটাতেই এই বিভক্তি যুক্ত হলেই আমরা বলবো এটা অলুক দ্বন্দ্ব সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি এই ছকটা যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে কোনটা অলুক দ্বন্দ্ব, কোনটা অলুক তৎপুরুষ আর কোনটা অলুক বহুব্রী সমাস একেবারে খুব সুন্দরভাবে সহজভাবে তোমরা চিহ্নিত করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।